রাজধানীর মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত মেট্রো রেল চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে। এর আগে গত রাতে আগারগাঁও থেকে শাহবাগ অংশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে স্বাভাবিক ছিল মতিঝিল থেকে শাহবাগ ও উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রো চলাচল। বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে কিছুটা কম্পন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই কারণে নিরাপত্তার স্বার্থে বুধবার রাত 9:15টার পর থেকে আগারগাঁও হতে শাহবাগ অংশে মেট্রো চলাচল বন্ধ করা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সূত্র বলছে, বুধবার ফার্মগেটের দুর্ঘটনাস্থলে ট্রেন চলার সময় কিছুটা কম্পন অনুভব করেন চালক। পরে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ওই অংশে মেট্রো রেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। আবারও পাহাড়কে অশান্ত করতে লক্ষ্মীছড়ির বর্মাছড়িতে ঘাঁটি গেড়ে ছক আঁকছে প্রসিদ্ধ বিকাশ খিসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা। সম্প্রতি ওই এলাকায় অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করে অভিযানও চালিয়েছে সেনাবাহিনী, কিন্তু কৌশলে নারী ও শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্টো মিথ্যা গুজব ছড়াচ্ছে ইউপিডিএফ। খাগড়াছড়ি থেকে আবু তাহের মাহমুদের তথ্যচিত্রে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামের অপরূপ সৌন্দর্যমণ্ডিত জেলা খাগড়াছড়ি। পাহাড় আর ঝিরি ঝর্ণার কলতানের মাঝে নানামুখী ঘটনায় উত্তপ্ত দুর্গম অঞ্চল। জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি ইউনিয়নে ঘাঁটি গেড়েছে প্রসিদ্ধ বিকাশ খিসার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা। সেখানে বসে পার্বত্য চট্টগ্রাম নিয়ে নানামুখী ষড়যন্ত্রের ছক আঁকছেন তারা। এমন তথ্যের ভিত্তিতে উপজেলার বর্মাছড়িতে অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করেছে সেনাবাহিনী। ক্যাম্প থেকে অব্যাহত অভিযানে কোণঠাসা হয়ে পড়ে সশস্ত্র সন্ত্রাসীরা। সেনাবাহিনী জানায়, অভিযানে কোণঠাসা হয়ে পড়ায় ইউপিডিএফ স্থানীয় আর্য কল্যাণ বন বিভাগের জায়গা দখলের অভিযোগ তুলে সেনা ক্যাম্প প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করিয়েছে। শুধু তাই নয়, সেনাবাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে নানা গুজব। ইউপিডিএফ তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গুজব রটিয়ে মিছিল এবং একটা সমাবেশের আয়োজন করে। এই জায়গা সম্পর্কে যেটা আমি যতটুকু আমরা জানতে পারলাম, বিস্তারিত যতটুকু জানা গেল যে এটা একটা রিজার্ভ ফরেস্টের জায়গা। সেনাবাহিনী সবসময় জনসাধারণের সাথে ছিল, সাথে থাকবে। এদিকে বন বিভাগের জায়গা দখলের বিষয়টির সুরাহা করতে 27 অক্টোবর স্থানীয় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে বৈঠক করেছে সেনাবাহিনী। তবে সেখানে ধর্মীয় বিহারের জমির দাবিদাররা তাদের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। এলাকাবাসীরা চাচ্ছে না, ক্যাম্প চাচ্ছে না। যে কোনো সময় আমরা বিহারের বান্তেদেরকে খাওয়া দাওয়া দেখাশোনা করতে হয়। ওদিকে যদি এখানে যদি ক্যাম্প হয় রাস্তার পাশে, আসা করতে আমাদের সমস্যা হবে। কেন এখনো পর্যন্ত ওদিকে আমরা আসা করতে পারতেছি না। পার্বত্য অঞ্চলের ভৌগোলিক জটিলতার সুযোগ কাজে লাগিয়ে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো গ্রামবাসীদের জিম্মি করে তাদের নিরাপদ আশ্রয়স্থলে সন্ত্রাসীদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, অস্ত্র মজুত ও বিক্রির রুট হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে পার্বত্য নাগরিক পরিষদ। ধর্ষণ, হত্যা, গুম ও খুনের মাধ্যমে পাহাড়কে অশান্ত করে রেখেছে। এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফকে সমূলে নির্মূল করা আজ সময়ের দাবি। পাহাড়কে অস্থিতিশীল করার যে কোনো ষড়যন্ত্র রুখতে সরকার সময়োপযোগী পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়া সদর বড়হুজুর বাড়ি দারুন নাজাত মহিলা মাদ্রাসায় বিদ্যুতের ট্রান্সমিটার বিস্ফোরণে 8 মাদ্রাসার শিশু শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন সাদিয়া আক্তার, রুবাই আক্তার, তুইবা, আয়মান, নুসরাত, আলেয়া, রওজা ও আফরিন। পুলিশ জানায়, গতকাল বিকেলের দিকে মাদ্রাসার পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের ট্রান্সমিটার হঠাৎ বিস্ফোরণ হয়। পরে আগুনের ফুলকি মাদ্রাসার 4র্থ তলার ভিতর ঢুকে গেলে দগ্ধ হয় শিশুরা। জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান এদের মধ্যে 5 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। বাকি 3 জনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে, তবে তারা সবাই শঙ্কামুক্ত বলে জানান আরএমও। ঝুঁকিতে রয়েছে সিরাজগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়টি। ভবনটির বেশিরভাগ অংশে দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে পলেস্তারা। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। সমস্যা সমাধানে প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছে গণপূর্ত বিভাগ। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। অগ্নি দুর্ঘটনা থেকে যারা সাধারণ মানুষের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন, তাদের জীবন এখন ঝুঁকিতে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের চিত্র এমন।
ভবনের বেশিরভাগ অংশ এমন ফাটল দেখা দিয়েছে, ছাদের পলেস্তরা খসে পড়ছে। 1961 সালে নির্মিত এই ভবনটির আর কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। বিগত সব সরকার আশ্বাস দিল সেটি আর আলোর মুখ দেখেনি। সিরাজগঞ্জ শহরের সহস্রাধিকেরও বেশি বহুতল ভবন গড়ে উঠেছে। এখানে রয়েছে মেডিকেল কলেজ, হাসপাতাল, সর্ববৃহৎ বিসিক শিল্প পার্ক, নির্মিত হচ্ছে ইকোনমিক জোন ও ইপিজেড। সেই তুলনায় সক্ষমতা নেই ফায়ার সার্ভিসের। প্রতিষ্ঠাকালীন সময়ে যে ভবন নির্মাণ করা হয়েছে সেই ভবনে আজও পর্যন্ত বিদ্যমান এবং ওই ভবনে বিভিন্ন জায়গায় ফাটল ধরে গেছে। পুরাতন বিল্ডিং এবং অনেক জায়গায় প্লাস্টার কষে পড়ছে। তো এটা বিল্ডিংটা এখন যে অবস্থায় আছে এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা দেখে আমরা আমাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিস ভবনটির সংস্কার সহ উন্নত সরঞ্জাম সংযুক্ত করার দাবি এই ব্যবসায়ীর। ফায়ার স্টেশনটি কিন্তু সেকেন্ড ক্লাস। যদি কখনো কোনো বিল্ডিংয়ে আগুন ধরে যায় তাহলে তারা দোতলার উপরে আর যেতে পারবে না। এ বিষয়ে একটি প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান এই প্রকৌশলী। যে তালিকা পাঠানো হয়েছে সেখানে আমাদের সিরাজগঞ্জ সদর ফায়ার স্টেশনের পাশে পুনর্নির্মাণ কথাটা লেখা আছে। তবে আপাতদৃষ্টিতে আমি সরেজমিন পরিদর্শনে যেটা দেখেছি এটা হয়তো প্রপার ডিজাইন করে যদি রেট্রোফিটিং করা হয় এবং একটু বড়সড় মেরামত করা হয় তাহলে ভবনটি আরও বেশ কয়েক বছর এটা হয়তো সার্ভিসে রাখা যাবে। দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি আধুনিকায়ন করার দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। সেনাবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য রেজিমেন্ট অফ আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে রেজিমেন্ট অফ আর্টিলারির ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বাৎসরিক অধিনায়ক সম্মেলন শেষে তিনি একথা বলেন। এর আগে সম্মেলনে সেনাবাহিনী প্রধান আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানানো হয়। পরে কোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান কোর সমূহের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর সকল আর্টিলারি ব্রিগেডের কমান্ডার, এয়ার ডিফেন্স ব্রিগেডের কমান্ডার, আর্টিলারি রেজিমেন্ট সমূহের অধিনায়ক ও এয়ার ডিফেন্স রেজিমেন্টের অধিনায়করা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বার্মাছড়িমুখ বাজার সংলগ্ন দেওয়ানপাড়া এলাকা থেকে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ৪,০০০ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করেছে। নদীপথে বাঁশের চালির উপরে বিশেষ কায়দায় সমতলে কাঠ পাচার করা হচ্ছিল। গতরাতে পাচারকারীরা সেনা টহলের উপস্থিতি টের পেয়ে বাঁশ ও কাঠ ফেলে জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। নিরাপত্তা বাহিনী জানায়, সাম্প্রতিক ঘটনা পর্যালোচনা করে এই অবৈধ কাঠ পাচারের সাথে ইউপিডিএফ এর সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে না পারলে তার দায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, জুলাই সনদে সই করে এখন বিএনপির পিছিয়ে আসার সুযোগ নেই। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সভায় এসব বলেন নাসির উদ্দিন। অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যেয়ে সংস্কার কমিশনকে ভিন্ন দিকে পরিচালিত করেছে বিএনপি। গণহত্যা এবং দেশে ফ্যাসিবাদ কায়েমের অপরাধে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ব্যাপারে ছাড় নেই বলেও জানান পাটোয়ারি। অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, ক্ষমতায় গিয়ে দলীয়করণের রাজনীতি আর চলতে দেয়া হবে না। আমাদের জাতীয় নাগরিক পার্টি বিএনপিকে আহ্বান জানাবো, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না। বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে। বিএনপি যদি না ভোটে স্টিক থাকে, বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। ক্ষমতার ভাগাভাগি আর জোট করে ক্ষমতায় গিয়ে এককভাবে সচিবালয়, এককভাবে পত্রপত্রিকা, মিডিয়া, এককভাবে সেই দলাদলির রাজনীতিতে আবার থাকবেন, এই প্রশ্ন তুলেই আগামী নির্বাচনকে মোকাবেলা করতে হবে। পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। এক যুগ ধরে পদোন্নতি না হওয়ায় এই আন্দোলন বলে জানিয়েছেন তারা জানায়, ৩৭তম ব্যাচ পর্যন্ত সব কর্মকর্তা পদোন্নতির জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করলেও দীর্ঘদিন ধরে তাদের বিভাগীয় প্রমোশন কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে না। ফলে তারা পদোন্নতি থেকে বঞ্চিত রয়েছেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ৯টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, কমিশনের প্রস্তাব মন গড়া, যা জাতির সাথে প্রতারণা। এই প্রস্তাব দেশে অকল্যাণ ডেকে আনবে দাবি করে নেতারা বলছেন, জুলাই জাতীয় সনদে বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করে দেয়া নোট অফ ডিসেন্ট অগোচরে বাদ দেওয়া হয়েছে। তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার সরকারের নেই। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি জুলাই সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছে, তখন সনদের চূড়ান্ত কপি তাদের দেয়া হয়নি। পরে বিএনপির অগোচরে অনেক সংশোধন করা হয়েছে, যা মন গড়া। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে, ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে। মন গড়া যে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতীয় জীবনে দীর্ঘমেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে। জুলাই জাতীয় সনদ যেটা, সেই ডকুমেন্টকে একটু ডেভিয়েট করে ওখানে যা বলা আছে ওটা না রেখে, ওখানে যা বলা নাই সেটা রেখে কমিশন কিছু সুপারিশ পেশ করেছে। বিএনপি নেতারা বলেন, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট চায় তাদের দল, আর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারির এখতিয়ার সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির। জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 শিরোনামে একটি আদেশ জারি করবে। সরকার এরকম আদেশ জারি করার এখতিয়ার নাই। আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত, অতএব সেটি জারি করার এখতিয়ার রাষ্ট্রপতি। হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল, কিভাবে দিল, সুপারিশে কিভাবে আসলো, তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই এখতিয়ার তো নির্বাচন কমিশনের নাই। জাতীয় ঐকমত্য কমিশন যে বিষয়গুলোকে নতুন করে যুক্ত করে জুলাই সনদে সুপারিশ করেছে, তা ঐক্যের বদলে অনৈক্য তৈরি করবে, বাড়বে বিভক্তি, বলছে বিএনপি নেতারা। তো সেই ক্ষেত্রে এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং জাতিকে বিভ্রান্ত করা, এখানে অনৈক্য সৃষ্টি করা, বিভক্ত করা তো জাতীয় ঐকমত্য কমিশনের কর্ম হতে পারে না। দ্বিমত যেটা যদি থাকে সেটাকে নিরসন করে আমরা যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সিস্টেমে যেন আমরা উত্তরণ করতে পারি। তবে অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনে বিএনপির আস্থা রয়েছে জানিয়ে দলটি বলছে, সব ছাপিয়ে সরকারের লক্ষ্য হবে গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নানা আলোচনা এবং নাটকীয়তার পর অবশেষে নির্বাচন কমিশনের সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত হল শাপলাকলি। দুপুরে নির্বাচনী প্রতীক তালিকায় শাপলাকলি যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই প্রজ্ঞাপন জারি করেন। এতে তালিকায় 102 নম্বরে শাপলাকলি সহ আরও 3টি নতুন প্রতীক যুক্ত করা হয়েছে। সেগুলো হলো সিঁড়ি, হ্যান্ডশেক এবং সূর্যমুখী। জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের শাপলাকে দলীয় প্রতীক হিসেবে দাবি জানিয়ে আসছে। এই দাবিতে আন্দোলনও করছে এনসিপি। ফরিদপুরের সদরপুরে এক নারীকে ধর্ষণের দায়ে 4 আসামির যাবজ্জীবন এবং হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হবার আদেশ প্রদান করেছে আদালত। ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক শামীমা পারভিন এই রায় দেন। এ সময় আসামিদের মধ্যে একজন বাদে সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। 2012 সালের 1 অক্টোবর সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের মেয়েকে ধর্ষণ করে বড় বোনের স্বামী জাহাঙ্গীর ব্যাপারী সহ কয়েকজন পরে হত্যা করে পালিয়ে যায় তারা। এ ঘটনার পরদিন মেয়ের মা আদালতে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। নারায়ণগঞ্জের আদালতে বিচার প্রার্থী এবং তার পরিবারের উপর হামলার ঘটনার মামলায় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত সহ 6 জনের জামিন পেয়েছেন। দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাসুদের আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে 6 জনকে চার্জশিট দেয়া পর্যন্ত আগাম জামিন দেওয়া হয়। পরে সাখাওয়াত হোসেন খানের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করে জেলা আইনজীবী সমিতির সদস্যরা। আদালতে ইরফান পরিবারের উপর হামলায় জড়িত না হয়েও এই মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল বলেও অভিযোগ করেন সাখাওয়াত হোসেন।
জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পৃষ্ঠা বদলে অন্য পৃষ্ঠা ঢোকানো দুঃখজনক মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের গঠন করা কমিশন থেকে এরকম প্রতারণামূলক কাজ প্রত্যাশিত নয়। দুপুরে রাজবাড়ীর খোলাবাড়িয়া গ্রামে জন্মান্ধ ৮০ বছর বয়সী গফুর মল্লিকের সঙ্গে সাক্ষাৎকালে সাংবাদিকদেরকে তিনি কথা বলেন। গফুর মল্লিককে সার্বিক সহায়তার আশ্বাস দেন রিজভী। জীবনের বেশিরভাগ সময় বাসে, ট্রেনে, ফেরিতে নারিকেলের নাড়ু, বাদাম সহ বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন গফুর। তার কষ্টের জীবন সংগ্রামের খবর পেয়ে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরই আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তার হাত বাড়াতে গফুরের কাছে ছুটে যান রিজভী সহ দলীয় নেতারা। চাঁদপুরের ফরিদগঞ্জে স্বর্ণালংকার চুরির ঘটনায় ২ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭ ভরি স্বর্ণ, নগদ ৫ লাখ টাকা এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম। গ্রেফতারকৃতরা হল সাতক্ষীরার কামাল পারভেজ মিলন এবং পিরোজপুরের মোহাম্মদ খলিল মৃধা। তারা খুলনা এবং চাঁদপুরে বসবাস করত। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। অন্যদিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বড়াই গ্রামের নারায়ণ চন্দ্রের বাড়িতে ডাকাতির ঘটনায় ৫০ ভরি স্বর্ণ, নগদ ৪.৫ লাখ টাকা নিয়ে গেছে। রাজশাহীতে ডাক্তার গোলাম কাজেম আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে চিকিৎসকেরা। সকালে মেডিকেল কলেজ শিক্ষক লাউঞ্জে বৈষম্য বিরোধী চিকিৎসক ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে চিকিৎসক জানান, ডাক্তার কাজেম আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ হত্যার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সংবাদ সম্মেলন শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চিকিৎসক, শিক্ষক এবং শিক্ষার্থীরা মানববন্ধন করেন। প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে প্রতারণামূলক আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির অভিযোগ, শাপলা-কলি প্রতীক যুক্ত করে কমিশন তাদের সঙ্গে প্রতারণা করেছে। এনসিপি নেতারা বলেন, কোনো আইনি ব্যাখ্যা ছাড়াই নতুন প্রতীক যোগ করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে এসি। তবে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, কোনো দলের চাপ বা অনুরোধে নয়, কমিশনের নিজস্ব সিদ্ধান্তেই শাপলা-কলি প্রতীক যুক্ত করা হয়েছে। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। প্রতীক বরাদ্দ নিয়ে ফের বিতর্ক রাজনীতির ময়দানে। দীর্ঘদিন ধরে শাপলাকে প্রতীক হিসেবে দাবি করে আসছে এনসিপি। বৃহস্পতিবার নির্বাচন কমিশন প্রতীকের তালিকায় যুক্ত হয় শাপলা-কলি সহ 4টি নতুন প্রতীক। তালিকায় নতুন করে যুক্ত হওয়া শাপলা-কলিতে সন্তুষ্ট হতে পারেনি এনসিপি। দলটির পক্ষ থেকে জানানো হয়, প্রতীক বরাদ্দ নিয়ে চলছে প্রতারণামূলক খেলা। প্রয়োজনে কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি দেন দলের নেতারা। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন, শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। এই জন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা শাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন। আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াটা যেতে চাই। যদি এইসব খেলা বন্ধ না করতে পারেন, তাহলে হয়তো আমরা ইলেকশন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রটেস্টের মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতেও আমরা বাধ্য হব। এনসিপির এমন অভিযোগ অস্বীকার করেছেন নির্বাচন কমিশনের সচিব। বলেন, কোন দলের অনুরোধ বা চাপে নয়, কমিশনের সিদ্ধান্তেই যুক্ত হয়েছে শাপলা-কলি। এটা ইলেকশন কমিশন মনে করেছে যে শাপলা-কলিটা রাখা যেতে পারে। এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে একটা রাজনৈতিক দল যেটা এনসিপি, তারা শাপলা প্রতীকটা চেয়েছে। শাপলা-কলির ভিতরে পার্থক্য আছে, এটা আমার মনে হয় ব্যাখ্যার অবকাশ রাখে না। এছাড়া 16 নভেম্বর প্রবাসী ভোটারদের জন্য নতুন ভোটিং অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অন্যথায় সরকারের ওপর জনগণের অনাস্থা তৈরি হবে। রাজধানীতে জরুরি সংবাদ সম্মেলনে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বানও জানান তিনি। জানাচ্ছেন নূর হোসেন। জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে সৃষ্ট জটিলতা ও সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্মেলনে ডাক্তার তাহের বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে।
সকল দলের ঐক্যের মাধ্যমে যে সিদ্ধান্ত আমাদের কনসেনসাস কমিশন দিয়েছিলেন, এটা জনগণের প্রত্যাশাকেই পূরণ করছে। বিএনপির পুরো অ্যাটিটিউড হচ্ছে তারা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কোথায় লাভবান হচ্ছে, তাদের জন্য কিটা উপযোগী, সেই হিসাবে ওনারা একটা সংস্কার চাচ্ছেন। এখন একটা দলের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেশের বিষয়ে সংস্কার করলে এটা তো আরো খারাপ সংস্কার হয়ে যাবে, দেশ তো আরো রসাতলে ডুববে। কমিশনের সুপারিশের আলোকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচনের আগে গণভোটের নিশ্চয়তা দিতে হবে। যদি বিএনপি যে তার নোট অফ ডিসেন্ট বলছে এগুলো যদি সন্নিবেশিত হয়, পাস না হয়, উল্টো হয়, তো তাহলে তো এই সংস্কারের প্রয়োজন নাই। এখন এটা শুরু টুরে বঙ্গোপসাগরে ভালাই দেন আজকের ভিতরে হলে খুবই উত্তম, কারণ রাত 12টায় 1টায় ওইরকম আদেশ জারির নজির আছে। আর যদি আজকে না হয়, কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি রাজনৈতিক দল। স্মারকলিপি জমা শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, অনুমোদিত আরপিওতে কোনো পরিবর্তন আনা যাবে না। আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ যে আরপিওর অনুমোদন দিয়েছে, এটাকে হুবহু বহাল রাখতে হবে। এখানে কোনো কাটছাট করা যাবে না, কোনো সংশোধনী নতুন করে আনয়ন যাবে না। সরকার যেটা মন্ত্রিসভা অনুমোদন করেছে সেটাকে কার্যকর করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এ সময় গণহত্যার বিচার ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানায় আন্দোলনরত দলগুলোর নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গণভোট কখন হবে তা দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর গণভোটে উপদেষ্টা পরিষদ সর্বোচ্চ সহায়তা করতে প্রস্তুত রয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য দেখা যাচ্ছে তা হতাশাজনক বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। ইফতেখার রেজার রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদ ও গণভোট নিয়ে উত্তাপের মধ্যেই উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। বিকেলে এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, 270 দিন ধরে আলাপ আলোচনার পর প্রধান রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখা যাচ্ছে তা হতাশাজনক। আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক এবং এত দৃঢ় এবং পরস্পর বিরোধী উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন, তাহলে সরকার কি করবে? তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোটের দিনক্ষণ নিয়ে বিরোধ তীব্র। এমন পরিস্থিতিতে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধহয়। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকব। কোনো রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে, তার মানে হচ্ছে উনাদের মধ্যে ঐক্যমত্য নাই এবং ওনারা চাচ্ছেন উনাদের দলীয় পজিশনটা যেন এই সরকার আপহোল্ড করে। এটা দুর্ভাগ্যজনক। ওনারা যেই অনৈক্য দেখাচ্ছেন, জুলাইয়ের স্পিরিটকে ওনারা কোথায় নিয়ে গেছে এটা ওনাদের বিবেচনা করা উচিত। জুলাই সনদের সঙ্গে নির্বাচনের সম্পর্ক দেখছে না সরকার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই জানান আইন উপদেষ্টা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত সকল তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর খুব শীঘ্রই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পর্যটন ও পরিবহন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর ধানমন্ডিতে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। শেখ বশিরউদ্দিন বলেন, তুরস্কের বিশেষজ্ঞ দলের তদন্ত শেষে প্রতিবেদন আগামীকাল বা পরশুর মধ্যে দেবার কথা রয়েছে। সেটা হাতে পেলেই সরকারি তদন্ত কমিটির প্রতিবেদন সহ ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এর আগে ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন তিনি। 3 দিনব্যাপী এই টুর্নামেন্ট আগামী 1 নভেম্বর শেষ হবে। আমাদের টার্কিশ যে ফরেনসিক এক্সপার্টরা এসছেন, ওখান থেকে ওনাদের প্রায় 7-8 জনের একটা অনুসন্ধান দল এসছেন। ওনারা আজকে সকালে চলে গিয়েছেন। সো ওনাদের রিপোর্টটা হয়তো বা কাল পরশুর মধ্যে আমরা পেলে আমরা বলতে পারবো।
আর ওনাদের রিপোর্টটা তো মূল না, রিপোর্টটা আমাদেরটা মূল। সো আমাদের সাথে সহযোগিতা করার জন্য ওনারা এসছেন। সামগ্রিকভাবে সরকারি রিপোর্ট প্রকাশ করবে। 12 নভেম্বরের মধ্যে পদোন্নতির আদেশ চায় সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা। দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা। দুপুরে শিক্ষা ভবনের সামনে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে শিক্ষা ক্যাডারের নিয়মিত পদোন্নতির সোনার হরিণ বলে উল্লেখ করেন তারা। অভিযোগ করেন, চলতি সপ্তাহেও বিসিএস স্বাস্থ্য ক্যাডারে 5 শতাধিকেরও বেশি কর্মকর্তাকে সুপার নিউমারারি পদোন্নতি দেওয়া হলেও শিক্ষা ক্যাডারে প্রভাষক পর্যায়ের কর্মকর্তাদের যোগ্যতা থাকার পরও পদোন্নতি দেওয়া হচ্ছে না। তাই সরকার দ্রুততম সময়ের মধ্যে পদোন্নতির জিও জারি করে এই সমস্যা সমাধানের দাবি জানান বঞ্চিত শিক্ষকরা। আমাদের সকল আশায় গুড়ে বালি হয়েছে, কেননা আমরা চাকরি জীবনের প্রথম পদোন্নতি 12 বছরেও আজ পর্যন্ত পাইনি। অথচ পদোন্নতির যোগ্যতা রয়েছে চাকরি স্থায়ীকরণ, নির্দিষ্ট সময়সীমা, ডিপার্টমেন্টাল পরীক্ষায় ও সিনিয়র স্কেল পরীক্ষায় পাশ করা, বুনিয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণ করা, সন্তোষজনক এসিআর, আর কোনো বিভাগীয় মামলা না থাকা। এই সকল যোগ্যতা অর্জন করেও আমরা আজও প্রভাষক। ঘূর্ণিঝড় মন্থা দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এই অবস্থার কারণে রাজধানী সহ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার রাতে ঘূর্ণিঝড় মন্থা ভারতের ছত্তিশগড় রাজ্যের নিম্নচাপ আকারে অবস্থান করে এখন আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছে বলে জানান আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। এর প্রভাবে আরও 2 দিন রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে, তবে ভারী বর্ষণের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার থেকে আবহাওয়া পরিষ্কার হতে পারে। তিনি বলেন, অক্টোবর ও নভেম্বরে ঘূর্ণিঝড়ের মৌসুম হলেও আপাতত নতুন কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। বৃষ্টিপাতের পর তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে, শীতের আগমনী আমেজ তৈরি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ। আগামী 2-3 দিন এই বৃষ্টিটা থাকবে এবং বৃষ্টিটা দেশের উত্তর পশ্চিমাঞ্চল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ অঞ্চলগুলোতে বৃষ্টি বেশি থাকবে এবং আগামী 2 তারিখের পর থেকে অনেকটা বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে। অর্থাৎ সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কমবে। তাপমাত্রাতে আগের অবস্থায় আসলে আর যাওয়ার সম্ভাবনা নেই। এখন তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে, শীতের অনুভূতি সামনের দিকে আসবে। শুরু হয়েছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার 2025-এর 13তম আসর। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টুয়াবের আয়োজনে 3 দিনব্যাপী এই পর্যটন মেলার উদ্বোধন করা হয়। পাকিস্তান, নেপাল ও ভুটান সহ 12টি দেশের পর্যটন সংশ্লিষ্ট সংস্থা, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশগ্রহণ করেছে মেলায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফা সিদ্দিকী বলেন, পর্যটন শিল্প বিস্তারে এই খাতের উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। পর্যটন মেলাটি চলবে 1 নভেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা। ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করেন, আপনারা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ইউর টপ প্রায়োরিটি, যে কারণে আমরা সবসময় আপনাদের সাহায্য করার চেষ্টা করছি। কিন্তু সমাধান যদি করতে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমরা একসাথে ফ্যাক্টস, ফিগার্স, এভিডেন্স দিয়ে let's take things forward. The tourism sector is going to be one of the key drivers of that economic ambition. If we cannot get this industry right, we will not be able to get our industry right. ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ হারের ধকল সামলানোর মধ্যেই লিটন দাসদের সামনে এখন হোয়াইট ওয়াশের চোখ রাঙানি। নেপালের কাছে ক্যারিবীয়রা সিরিজ হেরে নাস্তানাবুদ হলেও বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তারা যেন দুর্বার। কাল চট্টগ্রামে সন্ধ্যা 6টায় শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টি-20তে স্বাগতিকদের মুখ রক্ষার চেষ্টায় একাদশে আসতে যাচ্ছে একাধিক পরিবর্তন। ডেস্ক রিপোর্ট বসন কবিরের। মাঠের রোমাঞ্চের জায়গায় এখন শঙ্কার মেঘ। সিরিজ হারানোর ক্ষতটা মিডল অর্ডারের ব্যর্থতায় দ্বিতীয় টি-20তে এতটাই বিকট হয়েছে যে প্রশ্ন ছুড়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটারদের সামর্থ্য নিয়ে। হতাশার চাদরে ঢাকা পড়া স্বাগতিকরা এদিন অনুশীলন ও গণমাধ্যম দুটোই এড়িয়ে গেছে। সিরিজ হারানোর পর এই ম্যাচ নিয়ে নিজেদের শেষ সম্ভ্রম রক্ষা প্রবল আকাঙ্ক্ষা ছিল তানজিদ তামিমের কণ্ঠে। অপরিবর্তিত স্কোয়াড হলেও একাদশে মিডল অর্ডারের নির্ভরতা বাড়াতে পরিবর্তন আসতে যাচ্ছে বেশ কয়েকটি। হয়তোবা আমাদের জন্য একটা
খারাপ সময় যাচ্ছে, আমরা কনসিস্টেন্সি এভাবে ব্যাটসম্যানরা ক্লিক করতে পারতেছি না। তো আমাদের খুঁজে বের করতে হবে যে আমরা কীভাবে কনসিস্টেন্ট হতে পারি আরও, এবং কিভাবে এই মিডল ওভারগুলোতে আরও ডট বলসের সংখ্যা কমায় কীভাবে আরও স্ট্রাইক রোটেট করে খেলাটাকে বড় করতে পারি। তো এটাই আমাদের সবাই বসে খুঁজে বের করতে হবে সবাইকে। চট্টগ্রামের ব্যাটিং উইকেটে বাংলাদেশকে সেকলবন্দি করার পর ক্যারিবীয়রা এদিন অনুশীলন করেছে। এই কয়েক মাস আগেও যারা নেপালের কাছে উড়ে গেছে, ভারতের কাছে পাত্তা পায়নি, তাদের কাছেই স্বাগতিকরা দাঁড়াতে ব্যর্থ। এক ম্যাচ জিতলেই লিটনদের হোয়াইট ওয়াশ করাটাও হয়ে যাবে উইন্ডিজের। তৃতীয় টি-20 জিতলেই তো আমরা বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে পারবো। পুরো সিরিজে আমরা সেভাবে খেলেছি, তাতে সেদিকেই নজর এখন। সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। হোয়াইট ওয়াশ এড়ানোর এই লড়াইয়ে বেরিয়ে এসেছে বাংলাদেশের ক্রিকেটের লুকোনো ছবিটাও। মাঝের ইনিংস টানার মতো ধৈর্যটাই যে নেই অনেকের। বর্ষণ কবির, এনটিভি স্পোর্টস ডেস্ক। কিছুটা পেছনে চলে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল গভর্নিং কাউন্সিল, দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত। অভিযুক্ত ফিক্সিং কাণ্ডে জড়িত ক্রিকেটাররাও পারবেন আসন্ন বিপিএলে অংশ নিতে। বৃহস্পতিবার এক স্থানীয় হোটেলে বিপিএলে অংশ নিতে ইচ্ছুক ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে মতবিনিময় শেষে কথা বলেন গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিসিবির 2 সহ সভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। নিরপেক্ষ তদন্ত কমিটির 900 পৃষ্ঠার বিপিএল ফিক্সিং নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হলো টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। নাকি সন্দেহভাজন করা হয়েছে, কিন্তু হয়তো সন্দেহভাজন হয়েছে, হয়তো দেখা গেছে আমার সাথে আপনার একটা ডিসকাশনের ছবি চলে এসছে, একটা সন্দেহ হয়েছে, একটা সাসপেক্টেড লিস্ট বলেন যাই বলেন সেইটা আছে। এখন এটা তো ফার্দার ইনভেস্টিগেশনের টাইম, কিন্তু এটা জিরো টলারেন্স। নিজেদের উদ্যোগে যেসব একাডেমিগুলো দেশের ক্রিকেটে খেলোয়াড় তৈরিতে কাজ করে যাচ্ছে, তাদের নিয়ে একাডেমি কাপ করার উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরিচালক হয়ে প্রথমবার মাঠে গিয়ে এমন কথাই জানিয়েছেন বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটির পরিচালক আসিফ আকবর। এজ লেভেলে কাজ করা মানে হচ্ছে যে আপনি ফিউচারে যে ক্রিকেটটা হবে সেখানে আমাদের বর্তমান বা আপকামিং প্রজন্ম ইনভলভ থাকবে, যেন আমাদের দেশটার পাইপলাইনে কোনো একটা পজিশনে যে একটা প্লেয়ার না থাকে, 18 দূর ওপেনিং করবে এক সাইডে, এবং একটা পজিশনে 4-5টা প্লেয়ার না থাকলে তো আসলে জিনিসটা হবে না। আমরা ওই জন্য বাচ্চাদের দায়িত্ব পাইছি, আমি এটা চাচ্ছিলাম আমি যে বাচ্চাদের কাজ করার জন্য, যদি দায়িত্ব না পাইতাম তাও থাকতাম আমি।